আহ আজকে যেমন আগের দিনের কথা অনুসারে আমরা আহ, শুরু করবো বলেছিলাম। ইয়ারে ভেরিফায়াবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা পড়ছিলাম, তাই তো? উম, যারা আমাদের ইয়ং স্টুডেন্ট আছেন, ইয়ং ছাত্রছাত্রীরা আছেন, তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। এই ভেরিফায়াবিলিটি ক্রাইটেরিয়া, যাচাই যোগ্যতার মানদণ্ড, আসলে কিসের মানদণ্ড? একটু বলবেন? কেউ বলবেন? মানদণ্ড তো কোনো কিছু কাজ করার জন্য দেওয়া হয়, কোনো কিছু পরিমাপ করার জন্য দেওয়া হয়। তো সেটা কিসের মানদণ্ড? স্যার, হ্যাঁ স্যার। আমি হ্যাঁ, বলুন বলুন। আহ, যখন আমরা একটা স্টেটমেন্টকে মিনিংফুল বা ফুল বলবো, তো সেটার হুম, মানদণ্ডটা কিসের উপরে নির্ভর করবে, সেটা মানে ভেরিফিকেশনের উপরে হুম, হুম, নির্ভর নির্ভর করবে। ঠিক। তো এটাই মানে স্টেটমেন্টের মানদণ্ড দিয়ে আমরা নির্ণয় করতে পারবো কোনো বাক্য মিনিংফুল কি মিনিংফুল নয়। নয়। তাহলে এটা হ্যাঁ। হচ্ছে মিনিংফুল, অর্থপূর্ণতার মানদণ্ড, তাই তো? হুম। হুম। যেহেতু অর্থপূর্ণ থেকে অর্থহীনকে বা অর্থহীন থেকে অর্থপূর্ণকে আলাদা করতে গেলে আহ আমাদের, আমরা তো র্যান্ডামলি করতে পারি না। তো তার জন্য একটা মানদণ্ড, একটা নিয়ম, সুনির্দিষ্ট স্পষ্ট নিয়ম থাকা দরকার। সেটাই হচ্ছে অর্থপূর্ণতার মানদণ্ড। আচ্ছা, এখানে এয়ার যাচাই যোগ্যতাটাকে, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার করলাম, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার করেছি? স্যার যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হুম। এয়ার যাচাই যোগ্যতাটাকে ক্রাইটেরিয়ান অফ মিনিং, অর্থাৎ অর্থপূর্ণতার মানদণ্ড হিসেবে দেখিয়েছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিকের আলোচনা আগের দিন হয়েছিল। ইয়েস। তাহলে অরিজিনাল যে ক্রাইটেরিয়াটা 1936 সালে প্রথম এডিশনে দেওয়া হয়েছিল, সেখানে দেখা হয়েছিল যে আহ, উম, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভেরিফায়াবিলিটি ইন প্রিন্সিপাল কথাটার অর্থটা কি। হ্যাঁ, নীতিগতভাবে যাচাইযোগ্য হতে হবে, প্র্যাকটিক্যালি ভেরিফায়েবল না হলেও হবে, সেটা আলোচনা আমরা করেছিলাম। স্ট্রং সেন্স, উইক সেন্স ভেরিফায়াবিলিটি আলোচনা করেছিলাম, এবং সেখানে আদৌ কোনো বচন আছে যেগুলো স্ট্রং সেন্সে ভেরিফায়াবল কিনা, এরকম একটি সংশয় এর সংশয় উত্থাপিত হয়েছিল। যে যেহেতু সব আমাদের অভিজ্ঞতাই আহ, অভিজ্ঞতা ভিত্তিক প্রকল্প, যে কোনো ধরনের অভিজ্ঞতা ভিত্তিক প্রকল্প, যেগুলো সম্পূর্ণভাবে আমাদের অভিজ্ঞতায় সুপ্রতিষ্ঠিত করা যায় না। তো সেই জন্য একটি সমস্যা দেখা দিয়েছিল যে আদৌ স্ট্রং সেন্সে ভেরিফাইবল আলোচনা করেছিলাম যে আহ, একটা স্টেটমেন্টকে স্ট্রং সেন্সে ভেরিফাইবল বলা হবে যদি তার সত্যতা আমাদের অভিজ্ঞতায় সম্পূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত হয়, কনক্লুসিভলি এস্টাবলিশড হয়, ট্রুথটা কনক্লুসিভলি এস্টাবলিশড হয় আমাদের এক্সপিরিয়েন্সে। এখন অভিজ্ঞতা ভিত্তিক যাবতীয় বচন সবই তো আহ, কি বলা যায়, সেখানে সংশয় থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে সংশয় থেকে যায়। সিম্পল যেগুলোকে আমরা ওই দিস ওয়াল ইজ গ্রিন, দিস ওয়াল ইজ রেড, এই যে, বা দিস ইজ এ রেড অ্যাপেল, এইরকম একটা যে সিম্পল যে এক্সপিরিয়েন্সিয়াল বচন, অভিজ্ঞতা ভিত্তিক বচন, সেটাকেও যখন আমরা ব্যাখ্যা করতে যাব, তখন দেখা যাবে যে সেটা আসলে একটা সিউডো হাইপোথিসিস। দেখে মনে হচ্ছে হাইপোথিসিস নয়, কিন্তু আসলে হাইপোথিসিস, কেননা ওই ওই বচনের সত্যতা নির্ভর করে অনেকগুলো কন্ডিশনের উপরে। তার মানে যদি সব কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে এই আপেলটি রেড, এইরকম ভাবে বচনটাকে সত্য বলে আমরা প্রতিপন্ন করতে, মানে যদি পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, যদি যিনি দেখছেন তার যদি ভিশন ঠিকঠাক থাকে, দৃষ্টি ক্ষমতা ঠিকঠাক থাকে, তবেই সে দাবি করতে পারবে যে ওইটা রেড। তাহলে এখানে একটা ওই যদি তবের একটা কন্ডিশন থেকে যাচ্ছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা বচনকেই আমরা এরকম হাইপোথিসিস আকারে, এম্পিরিক্যাল হাইপোথিসিস আকারে দেখাতে পারি। আর হাইপোথিসিস আমরা জানি যে কোনোদিনই সেটাকে
আমরা কনক্লুসিভলি এস্টাবলিশ করতে পারি না, সেখানে সবসময় মিথ্যা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই সমস্যাটা উত্থাপন করে কেউ কেউ বলছেন এআর যে এই স্ট্রং ভেরিফায়েবল আর উইক ভেরিফায়েবল পার্থক্যটা করলেন, এই পার্থক্য কি আদৌ করার দরকার ছিল? তো সবই বচন তো উইকলি ভেরিফায়েবল হয়ে যাবে, তাহলে স্ট্রংলি ভেরিফায়েবল যদি কিছু নাই থেকে থাকে, তাহলে তাকে আলাদা করে তো আর সেই অল্টারনেটিভটা তো জেনুইন অল্টারনেটিভ হলো না। হ্যাঁ, তো একটা এমন একটা ক্লাসের উল্লেখ করলেন যে ক্লাসের কোনো মেম্বার নেই, তাহলে সেই ক্লাসটা উল্লেখ করারই দরকার, সেই ডিভিশনটা উল্লেখ করারই দরকার কি ছিল? ইয়ার এই প্রসঙ্গে বলছেন যে কিছু কিছু বচন আছে যেগুলোকে তিনি বেসিক প্রপোজিশন বলেছেন, সেই নিয়ে তিনি ডিটেল আলোচনা করেছিলেন, সেটা আমি আগের এতেও বলেছিলাম যে বেসিক প্রপোজিশন গুলো যেগুলো আমাদের ওই প্রেজেন্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কে একটা প্রেজেন্ট এক্সপিরিয়েন্স কে এক্সপ্রেস করে, এইরকম যে বচনগুলো আছে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম আই হ্যাভ এ হেডেক নাও, আই হ্যাভ এ টুথেক নাও, এবং সেই প্রেজেন্ট এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, কারণ পাস্ট এক্সপিরিয়েন্স হলে ওই অভিজ্ঞতাটা অতটা ভিভিডলি আমাদের কাছে ধরা দেয় না, সেই আলোচনাটাও আমরা করেছিলাম। তো এই বেসিক প্রপোজিশনকে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না সেই নিয়ে দার্শনিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এয়ার যেহেতু বেসিক প্রপোজিশন স্বীকার করেছেন এবং বেসিক প্রপোজিশনের আর একটা বৈশিষ্ট্য ইয়ার বলেছিলেন, তার বিশেষ করে তার পরের দিকে আলোচনাতে এই আলোচনাটা আছে, তার দ্য প্রবলেম অফ নলেজেও তিনি এই ধরনের এই বেসিক প্রপোজিশন নিয়ে একটা বড়সড় আলোচনা করেছেন। এগুলোকে তিনি ইনকরিজেবল বলছেন। ইনকরিজেবল মানে এগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা কোনো রকমই থাকে না, এগুলো কোনো কারেক্ট করতে হবে তেমনটা কিন্তু নয়। তার মানে ইফ ইট ইজ ট্রু, ইট ইজ নোন টু বি ট্রু অ্যাটলিস্ট টু মি। হ্যাঁ, আমার কাছে এটা সত্য বলে আমি আমি এইটা কাউকে মিস ইনফর্ম করতে পারি, কাউকে মিসগাইড করতে পারি, হ্যাঁ, আমি প্রিটেন্ড করতে পারি যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, কিন্তু প্রিটেন্ড করলেও আমি জানি যে আমি প্রিটেন্ড করছি, বচনটা আসলে আমার কাছে সত্য না মিথ্যা সেটা কিন্তু স্পষ্ট। সুতরাং এই অর্থে বচনের সত্যতা জানতে গেলে আমার অভিজ্ঞতা থাকলেই ওই বিষয় যে বিষয়ের বচন, মানে আমার মাথার যন্ত্রণা, এখন আমার মাথার যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, এটা সত্যতা আমার অভিজ্ঞতার উপরেই সম্পূর্ণভাবে যাচাইযোগ্য, আর কোনো কিছু প্রয়োজন এবং কনক্লুসিভলি এস্টাবলিশ। হ্যাঁ, এটার আর কোনো কিছু এভিডেন্সের প্রয়োজন হবে না, অন্তত আমার কাছে। সেটা অন্যের কাছে কি হবে সেটা বড় কথা নয়, কিন্তু আমার কাছে। যাই হোক, এখান থেকে আরো বিতর্ক এসে যায় যে এই বেসিক প্রপোজিশন থেকে আরেক ধরনের বিতর্ক এসে যায় যে সেই বিতর্কটা আমি জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি, আপনারা কেউ ইন্টারেস্টেড হলে সেইগুলো নিয়ে আলোচনা করতে পারেন। যে এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ কোন এরকম প্রাইভেট ল্যাঙ্গুয়েজ আছে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, এই যে এই যে ব্যবহারটা, এটা সত্যতা শুধু আমার অভিজ্ঞতাতেই যাচাইযোগ্য। সুতরাং ল্যাঙ্গুয়েজ প্রাইভেট হতে পারে কিনা এই দিয়ে দার্শনিকদের মধ্যে একটা বেশ বিবাদ রয়েছে, বিশেষ করে এয়ার প্রাইভেট ল্যাঙ্গুয়েজের কথা স্বীকার করেন। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র আমিই বুঝি। হ্যাঁ, আবার কিছু কিছু দার্শনিক আছেন, বিশেষত যেমন উইটগেনস্টাইন, হ্যাঁ, তিনি প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে অস্বীকার করেন, বিশেষত তার লেটার উইটগেনস্টাইন থিওরিতে একেবারে সরাসরি তিনি খণ্ডন করেছেন প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। তো এই যে একটা কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সিটাও আমাদের মানে আমরা অ্যানালিটিক ফিলোসফিতে আলাদা করে পড়তে পারি, কেউ ছোট ছোট পেপার লিখতে পারেন এরকম প্রাইভেট ল্যাঙ্গুয়েজ কন্ট্রোভার্সি নিয়ে। পরবর্তীকালে এই নিয়েও অনেক আলোচনা হয়েছে। তো এই 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 আলোচনার দিকে আমরা যেতে পারি, সেখানে আমরা যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট ক্লু দিয়ে গেলাম এই ধরনের আলোচনা হতে পারে। যাই হোক, এই ইনকরিজেবল বেসিক স্টেটমেন্ট গুলোকে তিনি বলবেন যে এগুলো ওই যে আমাদের স্ট্রংলি ভেরিফাইবল, আর বাকি বেশিরভাগ এম্পিরিক্যাল প্রপোজিশন গুলোই সেগুলো কিন্তু হচ্ছে উইকলি ভেরিফাইবল। উইকলি ভেরিফাইবলের ফর্মুলেশন তিনি দিয়েছেন, যেমন আমরা এখানে লিখেছি যে কোনো স্টেটমেন্টকে আমি আলোচনা করেছিলাম যে যদি আপনি ফার্স্ট চ্যাপ্টারটা দেখেন, সেখানে স্টেটমেন্টের জায়গায় সেন্টেন্স লেখা আছে, কিন্তু ইন্ট্রোডাকশনে গিয়ে তিনি যখন ওই সেন্টেন্স স্টেটমেন্ট আর প্রপোজিশনের পার্থক্য করেছেন, সেখানে স্টেটমেন্ট শব্দটাকে তিনি ব্যবহার করেছেন, আমি আলোচনা করেছি আগে। তো যাই হোক, স্টেটমেন্ট সেটা উইকলি ভেরিফায়েবল হবে যদি কিছু সম্ভাব্য অভিজ্ঞতা, মানে
বাস্তব অভিজ্ঞতা হবে তা না, সম্ভাব্য অভিজ্ঞতা এই বচনটিকে সম্ভাব্য বলে প্রতিষ্ঠিত করতে পারে। সম্ভাব্য, এখানে সম্ভাব্য কথাটা প্রবাবেল আর পসিবল এই দুটোরই বাংলা আমরা সাধারণত সম্ভাব্য করে থাকি, কিন্তু প্রবাবেল আর পসিবলের মধ্যে যারা মোটামুটি আমরা দর্শন পড়েছি তারা এই পার্থক্যটুকু করতে পারি। প্রবাবেল বলতে তার সম্ভাবনা আছে, মানে সেই রকম অন্তত ইনস্ট্যান্স পাওয়া যেতে পারে, এই রকম অর্থে প্রবাবিলিটির অঙ্ক যেমন আমরা করে থাকি যুক্তিবিজ্ঞানে। আর পসিবল মানে সেটাও সম্ভাবনা আছে, কিন্তু সেটা ওই পসিবিলিটির ওই যে আমরা যেমন যারা যারা আমরা হসপাস পড়েছি মনে করতে পারি সেখানে লজিক্যাল পসিবিলিটি, এম্পিরিক্যাল পসিবিলিটি এরকম পার্থক্য করা হয়েছিল। তো পসিবিলিটি বলতে এখানে ওই একটা মানে এই যে লজিক্যাল পসিবিলিটির কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে বচনটা একটা পসিবল সিচুয়েশনে সত্য হতে পারে, এই অর্থে পসিবল, হ্যাঁ, এইরকম ভাবে। তো আর প্রবাবেল মানে হচ্ছে বচনটাকে আমরা সত্য বলে দেখাতে পারি, হ্যাঁ, এইভাবে আমরা প্রবাবিলিটিকে আর পসিবিলিটির মধ্যে পার্থক্য করতে পারি। যাই হোক, দুটোরই সম্ভাবনা করা হয়। তো এখানে যেভাবে ফর্মুলেশন করা হয়েছে যে বচন কোনো সম্ভাব্য অভিজ্ঞতা মানে একটা পসিবল সেন্স এক্সপিরিয়েন্স আছে, যেটা যে সেন্স এক্সপিরিয়েন্সটা ওই বচনকে প্রবাবেল বলে দেখাতে পারে, টু রেন্ডার ইট প্রবাবেল, there are some possible sense experience that renders it probable, এইরকম ভাবে আমরা বলতে পারি। তখন সেই স্টেটমেন্টটা উইকলি ভেরিফাইবল হয়ে যাবে। এখন এইটাকে উনি ভেগ বলছেন, আনকমফোর্টেবলি ভেগ বলছেন, মানে কোনটা রেলেভেন্ট হবে কোনটা রেলেভেন্ট হবে না, বা এটা স্পষ্ট নয়। তো সেই জন্য এইটাকে আরো উনি রিফর্মুলেট করেছেন, পরবর্তীকালে তিনি আবার রিফর্মুলেট করলেন। তো সেই রিফর্মুলেশনের করতে গিয়ে তিনি কিছু সেন্স এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্সিয়াল স্টেটমেন্টের জায়গায় অবজারভেশন স্টেটমেন্টের কথা বলছেন। অবজারভেশন স্টেটমেন্টের কথা আগের দিন আমি বলেছিলাম যে অবজারভেশন স্টেটমেন্ট হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যেখানে অবজারভেবল প্রেডিকেটের ব্যবহার আছে। খুব টেকনিক্যাল জিনিস। অবজারভেবল প্রেডিকেট মানে যে প্রেডিকেটে কিছু অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স বর্ণিত হয়, যে প্রেডিকেটের সাহায্যে আমরা কিছু অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্সকে পরিচয় দিই বা বর্ণনা করি। যেমন আমরা বলতে পারি রেড, বা বলতে পারি স্মুথ, এই যে রেড, স্মুথ বা আরো অনেক ধরনের অবজারভেবল প্রেডিকেট থাকতে পারে। স্ট্রেট, কার্ভড, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ডিরেক্ট অবজারভেশনে পেয়ে থাকি, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ডিরেক্ট অবজারভেশনে পেয়ে থাকি সেগুলোকেই অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স বলা হবে। এবং সেই অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স গুলো যে পদ দ্বারা বোধিত হবে সেই পদগুলোকে আমরা অবজারভেবল প্রেডিকেট বলি। আর সেন্টেন্সে যখন এইরকম বা স্টেটমেন্টে যদি এইরকম অবজারভেবল প্রেডিকেটে ব্যবহার হয় সেগুলোকে আমরা অবজারভেশন স্টেটমেন্ট বলি। তো এই অবজারভেশন স্টেটমেন্টকে ব্যবহার করে তিনি ফর্মুলেশনটাকে ক্রাইটেরিয়াটাকে রিফর্মুলেট করেছেন। তিনি বলছেন যে দেখুন এই স্লাইডের একদম নিচে লেখা রয়েছে স্টেটমেন্ট ইজ ভেরিফাইবল অ্যান্ড দেয়ারফর মিনিংফুল। স্টেটমেন্টটা ভেরিফাইবল হবে এবং সেই জন্য মিনিংফুল হবে যদি এবং কেবল যদি কিছু স্টেটমেন্ট ও আছে, অবজারভেশন ও বলতে অবজারভেশন স্টেটমেন্ট, কিছু অবজারভেশন স্টেটমেন্ট আছে যেগুলো আমরা ওই যেটাকে আমরা স্টেটমেন্ট ইন কোশ্চেন মানে যেটাকে আমরা ভেরিফাই করতে যাচ্ছি, হ্যাঁ, সেইটা থেকে ডিডিউস করতে পারি এবং সেখানে আমরা অ্যাডিশনাল প্রেমিস কনজয়েন করতে পারি, অ্যাডিশনাল প্রেমিস যুক্ত করতে পারি, যে ওই কনক্লুশনটা অর্থাৎ অবজারভেশন প্রেডিকেটটা অবজারভেশন স্টেটমেন্টটা শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হয়নি। তাহলে আমরা প্রসেসটা বুঝে নিই। একটা স্টেটমেন্ট, ধরা যাক এস একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে আমরা ভেরিফায়েবল কি না দেখতে যাচ্ছি। তাহলে স্টেটমেন্টের সাথে আমি একটা
যে কোনো স্টেটমেন্ট অ্যাড করতে পারি, প্রয়োজনীয় যে কোনো স্টেটমেন্ট অ্যাড করতে পারি, হ্যাঁ, কনজয়েন করতে পারি, অ্যাড করতে পারি বলবো না, কনজয়েন করতে পারি, মানে অ্যাডিশনাল একটা প্রেমিস নিতে পারি। নেওয়ার পরে এই অ্যাডিশনাল প্রেমিস এবং মূল যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেই দুটোকে ব্যবহার করে আমি একটি অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করলাম, কনক্লুশন হিসেবে ডিডিউস করলাম। যে অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হয়নি। এই এই যে ক্রাইটেরিয়াটা, এটা দিয়ে কিভাবে প্রথমে আমরা দেখে নেব যে কিভাবে আমরা ভেরিফায়েবল স্টেটমেন্টকে ভেরিফায়েবল করতে পারি, অর্থাৎ মানদণ্ডটাকে ব্যবহার করে কিভাবে একটা এমপিরিক্যাল স্টেটমেন্টকে ভেরিফায়েবল করতে পারি, আর কিভাবে একটা মেটাফিজিক্যাল বাক্যকে ভেরিফায়েবল নয়, সুতরাং সেটা মিনিংফুল নয়, এইভাবে তাকে আমরা বাদ দিতে পারি। ধরা যাক একটা আমরা যদি একটু লিখি, আচ্ছা আমি স্লাইডটা একটু বন্ধ করছি। আমি ওকে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আপডেট নেওয়ার পরে এবারে আমি তো তো নয়, ওটাকে ড্রয়িংটা কোথায় গেল? এই মুশকিল। আপডেট নেওয়ার পরে ইউজ করিনি, বুঝতেও পারছি না। রাইটিং টু না লাগানো কেন করছে? জাস্ট এ মিনিট। চ্যাট জিপিটি কেন খুলছে? এআইটিআই দিয়ে চলে গেল। এর বাবা, আগে তো বেশ ভালোই ছিল। না, এটাও তো হলো না। সরি, আমি একটুখানি নতুন আপডেট নেওয়ার পরে আমি দেখি। না, আচ্ছা আমি পরে দেখে নেব। এক্সটে তো হবে না, এক্সটে তো লেখা যাচ্ছে না। তো খুব সুন্দর লেখা যেত, নতুন আপডেট নেওয়ার পরে কি কি সব দিয়েছে, এআইটিআই অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছি না কি করা হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনারা যদি খাতায় হাতের কাছে থাকে একটু লিখে নিন, আমার একটু এখানে করতে অসুবিধা হচ্ছে, স্লাইডটা দেখাতেও পারছি না। ধরুন, আচ্ছা দেখি পুরোনো লেখার উপরে করা যায় কিনা। না, তো আগে এগুলো কি সুন্দর লেখা যেত। ঠিক আছে, দেখা হচ্ছে না, আমি পরে দেখে রাখবো। হ্যাঁ, আমরা কি তাহলে বললাম যে কোন একটা স্টেটমেন্ট এস স্টেটমেন্টকে ভেরিফায়েবল কিনা সেটা দেখতে যাচ্ছি। ফিরে যাই স্লাইডে। এস স্টেটমেন্ট ভেরিফায়েবল কিনা সেটা দেখতে যাচ্ছি। তাহলে কি করবো? এস স্টেটমেন্টের সাথে কনজয়েন করব একটা অ্যাডিশনাল প্রেমিস। ধরা যাক একটা
পি স্টেটমেন্ট কনজয়েন করলাম, হ্যাঁ, এবং সেই পি স্টেটমেন্ট কনজয়েন করার পরে সেই পি স্টেটমেন্ট যে কোনো স্টেটমেন্ট হতে পারে, করে একটা ও অবজারভেশন স্টেটমেন্ট আমি ডিডিউস করতে পারবো, যে অবজারভেশন স্টেটমেন্টটা শুধুমাত্র ওই পি স্টেটমেন্ট অ্যাডিশনাল স্টেটমেন্ট থেকে ডিডিউসেবল হয়নি। তার মানে এই 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 শেষে যে কথাটা যুক্ত করা হলো, which is not deducible from the extra premises alone, হ্যাঁ, এইটা বা অ্যাডিশনাল প্রেমিসেস alone, হ্যাঁ, এইটা কেন দেওয়া হলো? তাহলে আমরা কি করতে পারতাম, যে কোনো একটা মেটাফিজিক্যাল বাক্য নিলাম, ধরা যাক দ্য অ্যাবসলিউট ইজ লেজি, হ্যাঁ, বা দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, হেগেলিয়ান যে মেটাফিজিক্যাল বাক্য দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, তার সাথে একটা অবজারভেশন স্টেটমেন্ট নিয়ে নিতাম দিস ইজ হোয়াইট, হ্যাঁ, দিয়ে কনজয়েন করে দিলাম দ্য অ্যাবসলিউট ইজ লেজি অ্যান্ড দিস ইজ হোয়াইট, হ্যাঁ, এবং সেখান থেকে দিস ইজ হোয়াইট আমি ডিডিউস করতে পারতাম, বা দুটো আলাদা আলাদা প্রেমিস রেখে দিস ইজ হোয়াইট ডিডিউস করে দিলাম। এখন দিস ইজ হোয়াইটটা শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকেই ডিডিউসেবল হলো। তাই সেক্ষেত্রে আমরা কিন্তু ওই দ্য অ্যাবসলিউট ইজ লেজি অর্থাৎ স্টেটমেন্ট এসটাকে ভেরিফাইবল দেখিয়ে দিয়ে মিনিংফুল দেখিয়ে দিতাম, কিন্তু মেটাফিজিক্যাল বাক্য হওয়ার জন্য এইগুলোকে লজিক্যাল পজিটিভিস্ট হওয়ার কারণে আর নিজেকে এইটাকে মেটাফিজিক্যাল বাক্যকে মিনিংলেস বলবেন, ভেরিফাইবল হবে না। তো এই কারণে এই শেষে এই কন্ডিশনটা দেওয়া হলো যে ওই অবজারভেশন স্টেটমেন্টটা শুধুমাত্র অ্যাডিশনাল প্রেমিস থেকে রিডিউসেবল হলে হবে না। তার মানে মূল প্রেমিস অর্থাৎ যে অবজারভেশন মানে যে স্টেটমেন্টটাকে আমরা ভেরিফাই করতে চাচ্ছি, সেই ভেরিফাইবল স্টেটমেন্টটা মানে সাব স্টেটমেন্ট ইন কোশ্চেন, হ্যাঁ, সেটা এবং অ্যাডিশনাল প্রেমিস দুটোকে ব্যবহার করে আমি অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করতে পারবো। তো একটা উদাহরণ নিয়ে দেখা যাক, যেমন বললাম যে ধরা যাক আমি একটা বাক্য নিন, অল ক্রোজ আর ব্ল্যাক, হ্যাঁ, অল ক্রোজ আর ব্ল্যাক, সেখানে একটা অবজারভেশন স্টেটমেন্টকে আমি অ্যাডিশনাল প্রেমিস দিতে পারি প্রয়োজন মতো, হ্যাঁ, সেখানে নিলাম যে দিস ইজ আ ক্রো, হ্যাঁ, তো তার থেকে আমরা যদি এই দুটোকে বা এ ইজ এ ক্রো আরো ভালো করে আমরা লজিকের ভাষায় বলতে পারি এ ইজ এ ক্রো, তাহলে অল ক্রোজ আর ব্ল্যাক মানে আমি বলছি আপনাদের যারা কোয়ান্টিফিকেশন লজিক শিখেছেন, যেহেতু আমি লিখতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি, লিখলে আরো পরিষ্কার হতো। অল ক্রোজ আর ব্ল্যাক, এক্স যাই হোক না কেন অর্থাৎ অল ভ্যালুজ অফ এক্স, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতাম অল এক্স অর্থাৎ একটা এক্স, কোথাও কোথাও কোনো লজিকের বইতে দেখবেন উল্টো এ আর এক্স লেখা থাকে, ওই উল্টো এ মানে হচ্ছে অল ভ্যালুজ অফ এক্স, এইরকম লেখা থাকে, হ্যাঁ, অল ভ্যালুজ অফ এক্স, এক্স ইজ এ ক্রো, হ্যাঁ, ধরা যাক সি এক্স লিখলাম, দেন এক্স ইজ ব্ল্যাক বি এক্স, পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে, সি এক্স মেটেরিয়ালি ইমপ্লাইজ বি এক্স, এটা ব্র্যাকেটের মধ্যে লাগতো। আচ্ছা, তারপরে এ ইজ এ ক্রো, এ ইজ এ ক্রো, এইটাকে আমরা এটা অবজারভেশন স্টেটমেন্ট, এ একটা বস্তু, তার মধ্যে ক্রো এই ধর্মটা আছে কিনা সেটা আমরা ডিরেক্ট অবজারভেশনে পেয়ে যাই, তাহলে এ ইজ এ ক্রো, সেটাকে আমরা বি সি এ, সি ক্যাপিটাল এ স্মল, এরকম ভাবে লিখতে পারি। এখন এই দুটো প্রেমিস থেকে আমরা একটা কনক্লুশন ডিরাইভ করতে পারি, ইনস্ট্যান্সিয়েশন মূল বাক্যের, মানে ওই যে অল ক্রোজ আর ব্ল্যাক, অল ভ্যালুজ অফ এক্স, এক্স ইজ এ ক্রো দেন এক্স ইজ ব্ল্যাক, এই বাক্যকে ইনস্ট্যান্সিয়েশন করে আমরা সিএ দেন সিবি, সিএ মেটেরিয়াল ইমপ্লাইজ সিএ ইমপ্লাইজ বিসি, সরি বিএ, মানে এক্স ইজ এ ক্রো দেন এক্স ইজ ব্ল্যাক। আপনারা খাতায় একটু লিখে করে দেবেন, করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনস্ট্যান্সিয়েশন এ দিয়ে ইনস্ট্যান্সিয়েশন করলাম, এক্স ইজ এ ক্রো সিএ দেন এক্স ইজ ব্ল্যাক বি এ, এই তাহলে 2 নাম্বার প্রেমিস আর এই 3 নাম্বার যে ইনস্ট্যান্সিয়েশন, এই দুটোর মোডাস পোনেন্স করে আমরা এ ইজ ব্ল্যাক বি এ, এই কনক্লুশনটা পাবো। এই কনক্লুশনটা হচ্ছে অবজারভেশন স্টেটমেন্ট, এ ব্ল্যাক কিনা সেটা আমরা অবজারভেশনে ডিরেক্ট পেয়ে যেতে পারি। এখন এই এ ইজ ব্ল্যাক এইটা কিন্তু শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকে, যে প্রেমিসটা আমরা পরে যুক্ত করেছি সেখান থেকে ডিডিউসেবল হলো না, মূল প্রেমিস অর্থাৎ মূল যে বাক্য তার সাথে অ্যাডিশনাল প্রেমিসকে এই দুটো ব্যবহার করে আমরা এই অবজারভেশন স্টেটমেন্টটা পেয়েছি। এখন এই পদ্ধতিতে তাহলে দেখা গেল যে আমরা কিন্তু দ্য অ্যাবসলিউট ইজ লেজির ক্ষেত্রে এইরকম ভাবে দেখাতে পারবো না, তাই সেটাকে আমরা ভেরিফাইবল বলছি না, তাই মিনিং লেস হয়ে যাচ্ছে। কিন্তু এটা করার পরে এআর এর বিরুদ্ধে সমালোচনা উঠলো যে না, এই যে ক্রাইটেরিয়াটা দিলেন এইটাও টু ওয়াইড হয়ে যাচ্ছে।
টু ওয়াইড হয়ে যাচ্ছে, মানে এমন কিছু বাক্য যেগুলো ভেরিফায়েবল নয় এই ক্রাইটেরিয়া অনুসারে ভেরিফায়েবল হয়ে যাচ্ছে। এখন এই ক্রাইটেরিয়া মেনেই আমরা যদি প্রমাণটাকে এইভাবে ঘুরিয়ে দিই, প্রমাণটা নিয়ে কারোর কিছু অসুবিধা আছে? প্রমাণটা বুঝতে পারলেন তো কিভাবে ব্যাখ্যাটা হলো? স্যার বোঝা আরেকবার যাচ্ছে? বলুন। আরেকবার বলবো, পারলে একটু খাতা সামনে রাখলে একটু লিখে নিন। আমি একটা বাক্য নিলাম, অল ক্রোজ আর ব্ল্যাক। ঠিক আছে, অল ক্রোজ আর ব্ল্যাক। এটাকে সিম্বলাইজ করলে কি হয়? অল ভ্যালুজ অফ এক্স, অর্থাৎ অল এক্স। আপনারা যারা যারা লজিক করেছেন, যদি না করেন তাহলে আমাকে বললে আমি খাতায় করে আপনাদের এই ক্যামেরাতে দেখাচ্ছি, বেটার হয়, আপনি পেরে যাবেন, চেষ্টা করুন। অল ক্রোজ আর ব্ল্যাক, অল ভ্যালুজ অফ এক্স, ব্র্যাকেটের মধ্যে রইল এক্স ইজ এ ক্রো, অর্থাৎ সি এক্স মেটেরিয়ালি ইমপ্লাইজ, মানে হর্ষু চিহ্ন, হ্যাঁ, তারপরে বিএক্স, এক্স ইজ ব্ল্যাক, বিএক্স। এই সিএক্স থেকে বিএক্স পর্যন্ত একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে। তাহলে এক্স যাই হোক না কেন আমরা এরকম ভাবে পড়ি, মানে পড়তে অভ্যাস করে নিলে তাহলে আমাদের সিম্বলাইজেশনের সুবিধা হয়, বা তার মিনিংটাও আমরা বুঝতে পারি, সিম্বলের মিনিংটা বুঝতে পারি। এক্স যাই হোক না কেন, হোয়াট এভার এক্স ইজ, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স ইজ, ইফ এক্স ইজ ক্রো দেন এক্স ইজ ব্ল্যাক। এটা হচ্ছে সিম্বলের মিনিং, প্রপোজিশনের লজিক্যাল মিনিং, প্রিসাইজ লজিক্যাল মিনিং। তো এই বাক্যটা ভেরিফায়েবল কিনা আমি টেস্ট করতে যাচ্ছি। এখন এর সাথে আমি একটা অ্যাডিশনাল প্রেমিস যুক্ত করলাম। ধরা যাক সেই অ্যাডিশনাল প্রেমিসটা হলো এ, যে কোনো অ্যাডিশনাল প্রেমিস যুক্ত করতে পারি। তাহলে সেই অ্যাডিশনাল প্রেমিসটা হলো এ ইজ এ ক্রো, এ ইজ এ ক্রো, অর্থাৎ এ ইজ এ ক্রো, এক্স ইজ এ ক্রো যদি সি এক্স হয় তাহলে এ ইজ এ ক্রো, তাহলে বি সি এক্স, তাহলে সি এ, সি ক্যাপিটাল আর এ স্মল, প্রেডিকেট লেটার আগে লেখা হয়, সাবজেক্টটাকে পরে লেখা হয়, সি এ লেখা হলো। এখন এই দুটো এ দেখে, মানে এই দুটো যে অ্যাডিশনাল প্রেমিস আর স্টেটমেন্ট, মূল স্টেটমেন্ট, এই দুটো থেকে আমরা একটা অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করতে পারি। আপনারা নিজেরাই করতে পারবেন। জাস্ট 1 নাম্বার বাক্যের ইউআই করতে হবে, ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন করতে হবে, এ দিয়ে ইনস্ট্যান্সিয়েট করবেন। হ্যাঁ, করার পরে দেখবেন যে সি এ মেটেরিয়াল ইমপ্লাইজ বি এ পাওয়া যাচ্ছে, বি ক্যাপিটাল এ স্মল, এটা পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে মোডাস পোনেন্স করলে বি এ পাওয়া যাচ্ছে, ক্যাপিটাল বি স্মল এ, বি এ ইজ ব্ল্যাক, এইটা পাওয়া যাচ্ছে। এই যে এ ইজ ব্ল্যাক বাক্যটি, এটা কনক্লুশন হিসেবে ডিরাইভ করা হলো। এই কনক্লুশন বাক্যটি একটি অবজারভেশন স্টেটমেন্ট। তাহলে ক্রাইটেরিয়া অনুসারে এই যে বাক্য, অর্থাৎ যে মূল বাক্যটা নিয়েছিলাম অল ক্রোজ আর ব্ল্যাক, এইটা কিন্তু ভেরিফায়েবল হয়ে গেল। কেন? এর সাথে একটি অ্যাডিশনাল প্রেমিস যুক্ত করে আমরা একটা অবজারভেশন স্টেটমেন্ট ডিরাইভ করেছি, যে অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসিবল হয়নি, নিঃসরণযোগ্য হয়নি। ক্লিয়ার? শর্মিষ্ঠা লিখে করেছেন, এটা লিখে বুঝেছেন? হ্যাঁ স্যার লিখেছি, স্যার লিখে হ্যাঁ। বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? আচ্ছা, হ্যাঁ। এবারে আমি অবজেকশনটাই যাচ্ছি। হ্যাঁ, যে সমালোচনাটা হয়েছিল যে এটা টু ওয়াইড হয়ে যাচ্ছে, মানে সমালোচকরা দেখাচ্ছেন যে কিছু মেটাফিজিক্যাল বাক্য আছে, যে মেটাফিজিক্যাল বাক্যটাকেও এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা মিনিংফুল দেখিয়ে দিতে পারি। এখন যদি আমরা অ্যাডিশনাল প্রেমিসটাকে এইরকম না নিয়ে, মানে আমি একটা মেটাফিজিক্যাল বাক্য নিচ্ছি, ধরা যাক দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, এই বাক্যটা নিই, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, খাতায় লিখুন, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট। এটা হচ্ছে স্টেটমেন্ট ইন কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা দেখবো এটা ভেরিফায়েবল কি না। হ্যাঁ, এইটা ভেরিফায়েবল কিনা দেখার জন্য আমরা তাহলে যে কোনো অ্যাডিশনাল প্রেমিস নিতে পারি, বলেই দেওয়া আছে। অ্যাডিশনাল প্রেমিস নিয়ে আমাকে একটা অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করতে হবে, যে অবজারভেশন স্টেটমেন্টটা, অর্থাৎ যে কনক্লুশনটা শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হয়নি, শুধুমাত্র অ্যাডিশনাল প্রেমিসকে ইউজ করে ডিডিউসেবল হয়নি, এইরকম দেখাতে হবে। তাহলে আমি একটা অবজারভেশন স্টেটমেন্ট নিলাম, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট। হ্যাঁ, এই বাক্যটাকে আমি ভেরিফায়েবল দেখাচ্ছি। এখন আমি এখানে অ্যাডিশনাল প্রেমিসটা এইরকম নিলাম, ইফ দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট দেন দিস ইজ হোয়াইট। অ্যাডিশনাল প্রেমিস যে কোনো কিছু নিতে পারি, এখানে অ্যাডিশনাল প্রেমিস কিভাবে নিলাম, ইফ দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট দেন দিস ইজ হোয়াইট। একেবারে সিম্পল বাক্য নিলাম। এখন এই দুটো বাক্য থেকে আমরা মোডাস পোনেন্স করে কি পেতে পারি? বলুন, আপনারা বলুন, কি পেতে পারি? মূল বাক্য কি ছিল? দ্য অ্যাবসলিউট ইজ লেজি, বা সরি, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, যে কোনো কিছু লিখতে পারেন, লেজিও লিখতে পারেন, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট। হ্যাঁ, অ্যাডিশনাল প্রেমিস কি নিলাম? ইফ দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট
দেন দিস ইজ হোয়াইট। সিম্পল মডাস পোনেন্স করে আমরা কি কনক্লুশন ডিরাইভ করতে পারি এখানে? This is white. দিস ইজ হোয়াইট। এখন দিস ইজ হোয়াইটটা কি অবজারভেন্স স্টেটমেন্ট কিনা? হ্যাঁ স্যার, অবজারভেশন কোন স্টেটমেন্ট। একটাতে হোয়াইটনেস আছে কিনা সেটা আমরা ডিরেক্ট অবজারভেশনে পেয়ে যাব কিনা? আমাদের সিম্বলে যেতেই হচ্ছে না, আগেটার ক্ষেত্রে সিম্বলে যেতে হয়েছে, এখানে সিম্বল যেতে পারি। হ্যাঁ, তো আমি যদি সিম্বলে নাও যাই, একেবারে সিম্পল প্রপোজিশনাল লজিকেও এটাকে আমরা দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এটার ভ্যালিডিটি দেখিয়ে দিতে পারি, এই ডেরিভেশনটার ভ্যালিডিটি দেখিয়ে দিতে পারি। দিস ইজ হোয়াইট, এইটা একটা অবজারভেশন স্টেটমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার, হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, অবজারভেশন স্টেটমেন্ট। তাহলে এখন এই অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হলো না, মূল বাক্য এবং অ্যাডিশনাল প্রেমিস এই দুটোকে ব্যবহার করেই আমি কনক্লুশনটা ডিরাইভ করেছি। তাহলে এইটাও এমন হলো যে ইন অ্যাডিশন উইথ সাম আদার প্রেমিসেস উই ক্যান ডিডিউস অ্যাট লিস্ট ওয়ান অবজারভেশন স্টেটমেন্ট হুইচ ইজ নট ডিডিউসেবল ফ্রম দি আদার প্রেমিসেস অ্যালোন, যেটা শুধুমাত্র ওই আদার প্রেমিস অর্থাৎ অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হয়নি। হ্যাঁ, পেয়েছি। তাহলে দা অ্যাবসলিউট ইজ পারফেক্ট, এই যে মেটাফিজিক্সের এই যে মেটাফিজিকের এই যে বাক্য, মেটাফিজিক্সের এই যে বাক্যটা, হ্যাঁ, আইডিয়ালিস্টদের এই যে বাক্যটা, হ্যাঁ, এই বাক্যটা তাহলে তো মিনিংফুল হয়ে যাচ্ছে এই ক্রাইটেরিয়া অনুসারে। এটাকে তো স্বাভাবিকভাবে এয়ার মেটাফিজিক্সের বাক্যকে মিনিংলেস বলবেন। তো এইভাবে সমালোচনা করে দেখাচ্ছেন যে সমালোচনা উত্থাপিত হওয়ার পরে এয়ার এইটাকে রিজেক্ট করলেন, ক্রাইটেরিয়াটাকে আবার তিনি পরিত্যাগ করলেন, এবং পরিত্যাগ করে তিনি ফাইনাল ভার্সনে আসছেন এবং সেখানে তিনি আবার ক্রাইটেরিয়াটাকে দুটো ভাগে ভাগ করেছেন, উইকলি ভেরিফায়েবল আর সরি স্ট্রং উইকলি ভেরিফায়েবলকে আবার তিনি ভাগ করছেন ডিরেক্টলি ভেরিফায়েবল, ইনডিরেক্টলি ভেরিফায়েবল। এই ডিরেক্টলি ভেরিফায়েবল, ইনডিরেক্টলি ভেরিফায়েবল ভাগ, নতুন একটা ভাগ দেওয়ার কারণ হচ্ছে যে তিনি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে বচনগুলির ওই যে সেন্স এক্সপিরিয়েন্সের সাহায্যে যে সবসময় আমরা এক্সপিরিয়েন্সে পাওয়া বচনগুলি যে আমরা ডিরেক্ট সেন্স এক্সপিরিয়েন্সে সবসময় আমরা ভেরিফাই করতে পারবো তার কোনো মানে নেই। এমন অনেক বচন আছে যেগুলো আমরা এরকম সেন্স এক্সপিরিয়েন্সের সাথে সরাসরি তার যোগাযোগ নেই, অথচ সেগুলো এম্পিরিক্যাল বাক্য। হ্যাঁ, তো এই ধরনের বাক্যগুলোকে অ্যাকোমোডেট করার জন্য আরো বেশি ওয়াইডলি অ্যাপ্লিকেবল হয় যাতে ক্রাইটেরিয়াটা, সেই জন্য তিনি আবার নতুন করে ডিরেক্টলি ভেরিফায়েবল, ইনডিরেক্টলি ভেরিফায়েবল এই এই ক্রাইটেরিয়াটাকে দিলেন। আচ্ছা, তাহলে বার্লিন, মরিস লেজারভিটস এরা এই যে সমালোচনা করলেন, তার ফলে তিনি আবার এই ক্রাইটেরিয়াটাকে পরিবর্তন করলেন, করে তাহলে তিনি আমি চলে যাচ্ছি একেবারে ডিরেক্ট ভেরিফায়েবল এবং ইনডিরেক্ট ভেরিফায়েবল এই পার্থক্যতে। এখনো পর্যন্ত বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তিনি ডিরেক্টলি ভেরিফায়েবল স্টেটমেন্টের ক্ষেত্রে তিনি বলছেন যে এখানে তিনি ওই যে জাস্ট অফ এ মিনিট, হ্যাঁ, অবজারভেশন স্টেটমেন্টের বক্তব্যটা তিনি রাখছেন, সেই সাথে তিনি ডিরেক্টলি ভেরিফায়েবল, এখানে আমি খুব সংক্ষেপে লিখেছি, কোনো একটি স্টেটমেন্ট সেটা ডিরেক্টলি ভেরিফায়েবল হবে যদি সেটা নিজে একটা অবজারভেশন স্টেটমেন্ট হয়, তাহলে সব অবজারভেশন স্টেটমেন্ট গুলো ডিরেক্টলি ভেরিফায়েবল, তাহলে সেটা ডিরেক্টলি ভেরিফায়েবল হতে পারে। অথবা এক বা একাধিক অবজারভেশন স্টেটমেন্ট, সরি ডিরেক্টলি, আমি ইংরেজিটা বলি তারপরে তার বাংলাটা করছি। স্টেটমেন্ট ইজ সেড টু বি ডিরেক্টলি ভেরিফায়েবল if it is either
itself an observation statement, সেটা যদি observation statement হয়, or is such that in conjunction with one or more observation statements, it entails at least one observation statement, which is not একই রকম ভাবে সেই একই কথা, which is not deducible from the other premises alone. হ্যাঁ, তাহলে কি পেলাম? স্টেটমেন্ট অবজারভেশন স্টেটমেন্ট গুলো নিজেরাই ডিরেক্টলি ভেরিফাইবেল, তাই সব অবজারভেশন স্টেটমেন্ট ডিরেক্টলি ভেরিফাইবেল হলো। হ্যাঁ, দ্বিতীয় কথা, যদি অবজারভেশন স্টেটমেন্ট না হয় তাহলে আর কি উপায় ডিরেক্টলি ভেরিফাইবেল হতে পারে? তাহলে ইন কনজাংশন উইথ ওয়ান অর মোর অ্যাডিশনাল প্রেমিস, যেগুলো অবজারভেশন স্টেটমেন্ট হবে, হ্যাঁ, we can deduce at least one observation statement, which is not deducible from the other premises alone. এইখানে আগের ক্রাইটেরিয়ার সাথে এই ক্রাইটেরিয়ার পার্থক্যটা কি দেখুন। আগের ক্রাইটেরিয়া বলা হয়েছিল যে কোনো স্টেটমেন্টকে আমরা অ্যাডিশনাল প্রেমিস হিসেবে নিতে পারি। এখানে তিনি যুক্ত করে দিলেন ওই যে একটা সমস্যা দেখা গেল যে একটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্টকেও যুক্ত করে আমরা কোনো কিছুকে ভেরিফাইবেল দেখিয়ে মিনিংফুল দেখিয়ে দিতে পারছিলাম। এখানে সেই জায়গাটা বার করে দেওয়া হলো, সেইটা নিষিদ্ধ করার জন্য সেখানে কি করা হলো, বলা হলো যে না, অবজারভেশন স্টেটমেন্ট গুলোই একমাত্র অ্যাডিশনাল প্রেমিস হওয়ার যোগ্য। তাহলে কোন স্টেটমেন্টকে ভেরিফাইবেল দেখার জন্য যদি সেটা প্রথমে দেখবো সেটা নিজের অবজারভেশন স্টেটমেন্ট কিনা। যদি অবজারভেশন স্টেটমেন্ট হয়ে যায় তাহলে ওকে, ইট ইজ ডিরেক্টলি ভেরিফাইবেল। যদি না অবজারভেশন স্টেটমেন্ট হয় তাহলে আমরা সেটাকে কি করব, সেখানে কিছু অ্যাডিশনাল প্রেমিস অবজারভেশন স্টেটমেন্ট, যেগুলো অবজারভেশন স্টেটমেন্ট সেগুলোকে আমরা কনজয়েন করব। হ্যাঁ, কনজয়েন করবো মানে অ্যাডিশনাল প্রেমিস হিসেবে নতুন অবজারভেশন স্টেটমেন্ট O1, O2, O3 নিতে পারি। হ্যাঁ, নিয়ে এই যে অ্যাডিশনাল প্রেমিস এবং মূল প্রেমিস অর্থাৎ মূল স্টেটমেন্ট, এইগুলোকে ব্যবহার করে আমরা অন্তত একটি অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করতে পারি। তো এইভাবে তিনি ওই অবজারভেশন স্টেটমেন্ট একমাত্র অ্যাডিশনাল প্রেমিস হওয়ার যোগ্য, বা অ্যাডিশনাল প্রেমিস গুলো কেমন হবে তার একটা নির্দিষ্ট আর কি একটা শর্ত দিয়ে দিলেন। তার ফলে কিন্তু আগের সমস্যাটা আর থাকলো না। এই ক্রাইটেরিয়াটাকে তিনি এইভাবে ডিরেক্টলি ভেরিফাইবেল দেওয়ার পরে ইনডিরেক্টলি ভেরিফাইবেল এর ফর্মুলেশন দিচ্ছেন। বেশিরভাগ অনেক বচনই সেগুলোকে তিনি ইনডিরেক্টলি ভেরিফাইবেল বলছেন। কোন স্টেটমেন্টকে ইনডিরেক্টলি ভেরিফাইবেল বলা হবে যদি, আচ্ছা আমি ইংরেজিটা বলে আবার তার বাংলা করছি। স্টেটমেন্ট ইজ সেড টু বি ইনডিরেক্টলি ভেরিফাইবেল ইফ ইট ইজ স্যাটিসফাইজ টু কন্ডিশনস। আগের ক্ষেত্রে কিন্তু আইদার আর কন্ডিশন ছিল, যে আইদার সেটা ডিরেক্টলি হবে কি যেন অবজারভেশন স্টেটমেন্ট হবে, অথবা সেটা সেখানে এক বা একাধিক অবজারভেশন স্টেটমেন্ট অ্যাডিশনাল প্রেমিস হিসেবে নিয়ে অন্তত একটি অবজারভেশন স্টেটমেন্টকে ডিডিউস করতে পারবো। যে কনক্লুশন অবজারভেশন স্টেটমেন্টটা ডিডিউস করলাম সেটা শুধুমাত্র ওই অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল নয়, প্রেমিসেস থেকে ডিডিউসেবল নয়। তাহলে এখানে দুটো কন্ডিশনের যে কোনো একটি মেনে চললেই কিন্তু সেটাকে আমরা ডিরেক্টলি ভেরিফাইবেল বলতে পারতাম। কিন্তু ইনডিরেক্টলি ভেরিফাইবেল ক্ষেত্রে দুটোই শর্ত কিন্তু আবশ্যিক শর্ত। হ্যাঁ, দুটোকেই একসাথে থাকতে হবে, তবে সেটাকে ইনডিরেক্টলি ভেরিফাইবেল বলা হবে। প্রথমত কি, যে ফার্স্টলি that in conjunction with certain other premises it entails one or more directly verifiable statements which is not deducible from the other premises alone. তাহলে in conjunction with কোন স্টেটমেন্টকে ইনডিরেক্টলি ভেরিফাইবেল হবে, প্রথম শর্ত হচ্ছে যে এক বা একাধিক in conjunction with certain other premises। এখানে আদার প্রেমিসেস বলেছে, যে কোনো প্রেমিসের কথাই এখানে আপাতত বুঝতে পারছি, কিন্তু পরে দেখবো যে সেই প্রেমিসের আবার শর্ত তিনি আরোপ করলেন, যে এক বা একাধিক প্রেমিস অ্যাডিশনাল প্রেমিস যুক্ত করে অন্তত একটি অবজারভেশন স্টেটমেন্ট আমরা ডিডিউস করতে পারি,
যে অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র ওই আদার প্রেমিস অর্থাৎ অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল হয়নি। তাহলে একটা স্টেটমেন্টকে স্টেটমেন্টকে আমরা ভেরিফায়েবল কিনা দেখাতে যাচ্ছি, সেই স্টেটমেন্টটাকে ভেরিফায়েবল মানে ইনডিরেক্টলি ভেরিফায়েবল কিনা দেখাতে যাচ্ছি। সেই ক্ষেত্রে তাহলে এস স্টেটমেন্টের সাথে আমরা O1 যে কোনো অ্যাডিশনাল প্রেমিস নিতে পারি, ধরা যাক যে P1 P2 P3 নিতে পারি। হ্যাঁ, এই P1 P2 P3 যে প্রেমিস গুলো নিলাম, নেওয়ার পরে আমরা একটা কনক্লুশন ড্র করছি, যেটা হচ্ছে ও স্টেটমেন্ট হলো অবজারভেশন স্টেটমেন্ট হলো এই অন্তত একটি অবজারভেশন স্টেটমেন্ট হতে হবে, রিডিউস করতে হবে, এবং সেই অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র ওই P1 P2 P3 যে অ্যাডিশনাল প্রেমিস নিয়েছিলাম সেখান থেকে রিডিউসেবল নয়, অর্থাৎ এস বাক্য এবং P1 P2 P3 যে অ্যাডিশনাল আদার প্রেমিসেস গুলো নিচ্ছি সবগুলোকে মিলিয়ে যেন রিডিউস করা যায়। এইটাই বক্তব্য। দ্বিতীয় কন্ডিশনে বলা হচ্ছে যে P1 P2 P3 যে অ্যাডিশনাল প্রেমিস গুলো নিয়েছি, হ্যাঁ, সেই প্রেমিস গুলো কিরকম হবে, সেই প্রেমিস গুলো এখানে নেগেটিভলি আমরা যদি বইতে দেখি তাহলে সেখানে নেগেটিভলি ডিফাইন করা আছে, সেটাকে আমরা অ্যাফারমেটিভলি চেঞ্জ করে নিতে পারি। আমি যদি ঠিক বইয়ের কথাই কোট আনকোট করি, দোজ আদার প্রেমিসেস, ওই যে আদার প্রেমিস গুলো অ্যাডিশনাল প্রেমিস, আদার প্রেমিস বলতে যে অ্যাডিশনাল প্রেমিস গুলো আমি যুক্ত করলাম, সেই অ্যাডিশনাল প্রেমিস গুলো ডু নট ইনক্লুড এনি স্টেটমেন্ট, মানে এর মধ্যে এমন কোন স্টেটমেন্ট থাকবে না যেগুলো ইট ইজ নট আইদার অ্যানালিটিক, যেগুলো অ্যানালিটিক হবে না, or indirectly verifiable or directly verifiable or capable of being independently indirectly verifiable। হ্যাঁ, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ ওয়েতে ট্রান্সফর্ম করে নিই বাক্যটাকে, তাহলে এই যে অ্যাডিশনাল প্রেমিস গুলো হবে সেগুলো আইদার অ্যানালিটিক হবে, অথবা ডিরেক্টলি ভেরিফায়েবল হবে, অথবা ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল হবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল বলতে ওই প্রসেসে ওই স্টেটমেন্টের পূর্বে আগে থেকে ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল হবে, মানে যে স্টেটমেন্টটাকে আমি ওইখানে ইনডিরেক্টলি ভেরিফায়েবল দেখাচ্ছি সেই স্টেটমেন্টটাকে আবার ওখানে আমি ইনডিরেক্টলি ভেরিফায়েবল দেখাতে পারি না, তার আগে কোনো একটি বাক্য যেটা ইনডিরেক্টলি ভেরিফায়েবল হয়েছে সেইটাকে আমরা এইখানে আবার অ্যাডিশনাল প্রেমিস হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে স্টেটমেন্ট এস কে ইনডিরেক্টলি ভেরিফায়েবল দেখানোর জন্য প্রথমত সেখানে এক বা একাধিক প্রেমিস যুক্ত করে অন্তত একটি অবজারভেশন স্টেটমেন্ট ডিডিউস করতে পারি, যে অবজারভেশন স্টেটমেন্টটি শুধুমাত্র এক বা একাধিক অ্যাডিশনাল প্রেমিস থেকে ডিডিউসেবল নয়। দ্বিতীয় কন্ডিশনে বলা হচ্ছে এই যে অ্যাডিশনাল প্রেমিস গুলো হলো সেই অ্যাডিশনাল প্রেমিসের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অ্যানালিটিক নয়, তার মানে অ্যাডিশনাল প্রেমিসটাকে হয় অ্যানালিটিক হতে হবে, অথবা বলা হলো যে যেটা আচ্ছা, যেটা কোথায় গেল হ্যাঁ, যেটা অ্যানালিটিক নয়, অথবা যেটা ডিরেক্টলি ভেরিফায়েবল নয়, অথবা যেটা ইন্ডিপেন্ডেন্টলি capable of being independently indirectly verifiable, being capable of independently verifiable নয়। তার মানে এই ডবল নেগেশন, আমরা দুটো নয়কে যদি আমরা তুলে দিই তাহলে বলতে হচ্ছে যে আইদার সেটা অ্যানালিটিক হবে, অথবা সেটা ডিরেক্টলি ভেরিফায়েবল হবে, অথবা সেটা ইনডিরেক্টলি ভেরিফায়েবল হবে, ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল হবে। এইভাবে তিনি ক্রাইটেরিয়াটাকে প্রদান করেছেন। এই যে লাস্ট জায়গাতে আমি একটুখানি শুধু উল্লেখ করে দেবো, একটা ব্যাখ্যা দিয়ে তারপরে আমরা সমালোচনাতে যাব। এখানে যে ডেফিনেশনে ইনডিরেক্টলি ভেরিফায়েবল কাকে বলা হবে তার ডেফিনেশনে দেখা যাচ্ছে ফার্স্ট কন্ডিশনে যেটা বলা হয়েছে এবং সেকেন্ড কন্ডিশনে যেটা বলা হয়েছে, সেকেন্ড কন্ডিশনটা দুটোই কন্ডিশন তো নেসেসারি, সেকেন্ড কন্ডিশনে আবার ইনডিরেক্টলি ভেরিফায়েবল শব্দটাকেই ব্যবহার করা, হ্যাঁ, মানে অ্যাডিশনাল প্রেমিসিস কেমন হবে, সেখানে বলা হলো আইদার অ্যানালিটিক হবে, অথবা ডিরেক্টলি ভেরিফায়েবল হবে, অথবা ইনডিরেক্টলি ভেরিফায়েবল। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইয়ার এই
সম্ভাব্য প্রশ্নটি উত্থাপন করে নিজেই তার উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে এখন এখানে মনে হতে পারে যে এই যে ইনডিরেক্টলি ভেরিফায়েবল এর ডেফিনেশন দিতে গিয়ে বা ক্রাইটেরিয়া দিতে গিয়ে আবার ইনডিরেক্টলি ভেরিফায়েবল এই টার্মটাকে ইউজ করা হলো। করা হলো তো তাহলে এটা তো একটা মানে কি বলা যায়, একটা এই 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 ক্রাইটেরিয়াটা তাহলে ওয়ার্কেবলই হবে না, এটা তো চক্রকতা এসে যাবে। মানে ইনডিরেক্টলি ভেরিফায়েবলের ইয়ে দিতে গিয়ে আবার ইনডিরেক্টলি ভেরিফায়েবল শব্দটাকেই ব্যবহার করা হচ্ছে, তো এই ধরনের তো ক্রাইটেরিয়া ওয়ার্কেবল হয় না। আসলে এইটা বুঝতে হবে, যেটা আমি একটু আগে বললাম, মানে চক্রকতাটা বোঝা গেল তো, যে সমালোচনাটা কিভাবে আসছে। যে যখন আমরা ধরা যাক কথা বলছি যে ত্রিভুজের লক্ষণ দিচ্ছি, ত্রিভুজের সংজ্ঞা দিচ্ছি, 3 বাহু বিশিষ্ট ত্রিভুজ, হ্যাঁ, বা ত্রিভুজের সংজ্ঞা দিতে গিয়ে এই লক্ষণ বাক্য বা লক্ষণ দিতে গিয়ে লক্ষণ বাক্যে ত্রিভুজ শব্দের আর উল্লেখ করতে আমরা পারি না, সেখানে অন্য কিছু শব্দের উল্লেখ করতে পারি, কিন্তু ত্রিভুজ শব্দটা আবার ঘুরে ফিরে আসে না। তো একই রকম ভাবে ইনডিরেক্টলি ভেরিফায়েবল কাকে বলে সেইটা বলতে গিয়ে আবার তার সেই লক্ষণের মধ্যে বা সেই ক্রাইটেরিয়ার মধ্যে আবার ইনডিরেক্টলি ভেরিফায়েবল শব্দটাকে ব্যবহার করা কিন্তু যুক্তিযুক্ত মনে হচ্ছে না, এইরকম একটা সন্দেহ হতে পারে। তো এর উত্তরে এয়ার বলছেন আসলে ওখানে রিকার্সিভ মেথডটা আমাদের বুঝতে হবে। রিকার্সিভ মেথডটা কি? সিম্পলি রিকার্সিভ মেথডটা আমরা ম্যাথমেটিক্সে ভীষণভাবে ব্যবহার করি। রিকার্সিভ মেথড হচ্ছে কি বলে যায়, একটা পর্যায়ক্রমে যেটা ঘটতে থাকে। যেমন আমরা বলতে পারি যে ইফ ইউ হ্যাভ বিন গিভেন 1 or 0 or and +1, হ্যাঁ, যদি আপনাকে 0 প্লাস এবং 1 এই তিনটে দেওয়া হয়, আপনি একের পর এক, হ্যাঁ, সব নাম্বারকে পরবর্তী যত নাম্বার আছে সবগুলোকেই কিন্তু ডিফাইন করতে পারবেন। হ্যাঁ, সে যত বড়ই নাম্বার হোক না কেন ডিফাইন করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে 0-র সাথে 1 যোগ করলেন, তাহলে +1 হয়ে গেল। তারপরে আবার যেই 1 হয়ে গেল, 1-এর সাথে আবার +1 করলেন, 2 হয়ে গেল। তো এইরকম জাস্ট মিনিট, আবার বারবার ফোন আসছে। +1 এইভাবে আমরা 2 কে ডিফাইন করতে পারি, আবার +1 করে 3 কে ডিফাইন করতে পারি। তাহলে আগেরটা ডিফাইন হয়ে যাবার পরে আমরা নেক্সটটাকে ডিফাইন করতে গিয়ে আগের ডিফাইন্ড নাম্বারটাকে পরের বারে আমরা ব্যবহার করছি। এই মেথডটাকে আমরা রিকার্সিভ মেথড বলতে পারি। তো যখন একটা বাক্য ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল আগে প্রমাণিত হয়ে গেল, সেই বাক্যটা পরে, মানে বাক্য বলতে আমরা স্টেটমেন্ট, বিবৃতি বলবো। হ্যাঁ, একটা স্টেটমেন্ট যদি আগে থেকে বিবৃতি একটি আগে থেকে ইন্ডিপেন্ডেন্টলি ইনডিরেক্টলি ভেরিফায়েবল হয়ে গেল, সেইটাকে আমরা পরের কোনো বাক্য, পরের কোনো বিবৃতি ইনডিরেক্টলি ভেরিফায়েবল কিনা তার ক্ষেত্রে আমরা আবার অ্যাডিশনাল প্রেমিস হিসেবে ব্যবহার করতে পারি। আবার ওই বিবৃতিটি যেই ইনডিরেক্টলি ভেরিফায়েবল হয়ে গেল, তাকে আবার তার পরবর্তী কোনো বিবৃতিকে ইনডিরেক্টলি ভেরিফায়েবল কিনা সেই ক্ষেত্রে অ্যাডিশনাল প্রেমিস হিসেবে ব্যবহার করতে পারি। দিস ইজ কল্ড রিকার্সিভ মেথড। তাহলে এখানে ডেফিনেশনটাকে, মানে ওই ক্রাইটেরিয়াটাকে এরকম রিকার্সিভ মেথডের সাহায্যে বুঝে নিলে কিন্তু এই চক্রকতাটা আর থাকে না। তো আপাতত এইটুকুই রইলো। এখানে যে